না তাহলে কি করাবো দেখো, নিউক্লিয় বিয়োজন বা নিউক্লিয় সংযোজন করাবো। কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে আমাদের নিউক্লিয় বিয়োজন আর নিউক্লিয় সংযোজনের উদাহরণস্বরূপ আছে, যেমন অ্যাটম বোম নিউক্লিয় বিয়োজনে হয় না সংযোজনে হয়। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি হয়, নিউক্লিয় বিয়োজন না কন্ট্রোল নন কন্ট্রোল চেল রিঅ্যাকশন। হাইড্রোজেন বোম বা সূর্যে কি ধরনের বিয়োজন দেখা যায়, সংযোজন না বিয়োজন, সেই জিনিসগুলো সম্পর্কে একটু যে বলবো, ছোট করে বলবো। আমি যখন অফলাইনে করেছি তখন ডিটেলসে বলেছি, আজ যেহেতু ডিটেলসে বলবো না, একটু ছোটো করে শেষ করে দেবো, ঠিক আছে? তাহলে নিউক্লিয় বিয়োজন কি? নিউক্লিয় বিয়োজন হচ্ছে, দেখো বিয়োজন কথার অর্থ, বিয়োজন বললে আমরা কি বুঝতে পারি, যে বিভাজন। বিয়োজন মানে কি, ভাগ হয়ে যাওয়া বা বিভাজন হয়ে যাওয়া, মনে রাখবা। তাহলে বিভাজন বলতে আমি কি বোঝাতে চাইছি, যদি সংজ্ঞাকারে বলতে চাই, যে নিউক্লিয় বিয়োজন হচ্ছে এমন এক ধরনের প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় নিউক্লিয়াস বা যে এমন এক ধরনের কেন্দ্রক বিক্রিয়া, যাতে নিউক্লিয়াস একটা বড় ভর বিশিষ্ট নিউক্লিয়াস ভেঙে দুটো ছোট ছোট সমান প্রায় সমান ভর বিশিষ্ট নিউক্লিয়াসে পরিণত হয়, এবং তার সঙ্গে কিছু গামা রেস, কিছু এনার্জি এবং 3টে নিউট্রন উৎপত্তি করে। 3টেও করতে পারে, 2টোও করতে পারে, 4টেও করতে পারে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলি কত, 3টে নিউট্রন উৎপত্তি করে। তাহলে সংজ্ঞার থেকে বোঝাটা একটু বেটার হবে, যে জিনিসটা আমি কি বলতে চাইলাম, যে আমি বলতে চাইলাম যে একটা বড় নিউক্লিয়াস, একটা বড় ভর বিশিষ্ট নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে, প্রোটন আর নিউট্রন আছে, প্রোটন আর নিউট্রন আছে চারিদিকে, তাই না? এই প্রোটন আর নিউট্রনের উপর যদি একটা নিউট্রন বা একটা থার্মাল নিউট্রন আমি এর উপর ছুঁড়ে মারি, ধরো ধরো ছুঁড়ে মারি, আমি একটা থার্মাল নিউট্রন নিয়ে একটা বড় ভর বিশিষ্ট নিউক্লিয়াসের মধ্যে যদি ছুঁড়ে মারি, সেটা কি হবে, দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে, সমান ভর বিশিষ্ট দুটো ভাগে নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যাবে, দুটো সমান ভর বিশিষ্ট নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যাবে। কি হলো তাহলে, বিয়োজন হলো, বিভাজন হলো। এর সঙ্গে কি উৎপত্তি হবে, প্রচুর পরিমাণে এনার্জি উৎপন্ন হবে, গামা উৎপন্ন হবে, গামা রেজ উৎপন্ন হবে, এবং এর সঙ্গে কি উৎপত্তি হবে, 3টে নিউট্রন উৎপত্তি হবে, যাদেরকে আমরা গৌণ নিউট্রন বলে থাকি। যখন দুটো ভাগে ভাগ হচ্ছে, ধরো একটা নিউট্রন কণাকে আমি ছুঁড়ে মেরেছি, নিউট্রন কণাকে আমি ছুঁড়ে মেরেছি, নিউট্রন কণাকে ছুঁড়ে মারার পর কি হচ্ছে, দুটো নিউক্লিয়াসে ভাগ হয়েছে, এবং সবার মধ্যে তো নিউট্রনগুলো ঢুকে যেতে পারে, কিছু নিউট্রন তো ছড়িয়ে ছিটেও থাকতে পারে। যদি আমরা বলি 3টে, দুটো হয়, 4টেও হয়, যদি আমরা বলি 3টে, 3টে কি হয়, 3টে নিউট্রন এর মধ্যে যদি খোলা অবস্থায় থাকে বা এদের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে না প্রবেশ করতে পারে, এই 3টে নিউট্রন কি করতে করবে, পরবর্তীকালে আবার এদেরকে বিভাজন হতে বিয়োজন হতে সাহায্য করবে। এই 3টে নিউট্রন আবার এদেরকে কি করবে, এদের উপর গিয়ে অ্যাটাক করবে বা এদের উপর গিয়ে লাগবে, এবং এরাও বিভাজিত হবে। এইভাবে প্রসেস চলতে থাকবে, কি বলা হয়, নিউক্লিয় বিয়োজন প্রসেস, নিউক্লিয় বিয়োজন প্রসেস। তাহলে সোজা ভাষা আমি সংজ্ঞারূপে কি বলেছিলাম, যে নিউক্লিয় বিয়োজন হচ্ছে এমন একটা প্রসেস বা এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া একটা বড় নিউক্লিয়াস দুটো ছোট ছোট সমান ভর বিশিষ্ট নিউক্লিয়াসে পরিণত হয়, প্রায় সমান ভর বিশিষ্ট, কিছু কিন্তু ভর কমবে। কেন কমবে, আমরা জানি E = mc²। যদি এনার্জি আর মাসের সঙ্গে সম্পর্ক বলি, যে মাস যদি কমে এনার্জি বাড়বে, বা এনার্জি কমলে মাস বাড়বে, এনার্জি আর মাসের সঙ্গে সম্পর্ক কি, মাস আর এনার্জি কি, মাসকে আমরা এনার্জিতে পরিণত করতে পারি, এনার্জি আমরা মাসকে পরিণত করতে পারি। তাহলে এর 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 পরিপ্রেক্ষিতে কি হবে, একটা বড় ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াস দুটো সমান সমান নিউক্লিয়াসে প্রায় সমান বিশিষ্ট নিউক্লিয়াসে পরিণত হলো, এবং কিছু 3টে নিউট্রন আলাদা হয়ে গেল। এর ফলে কি হবে, যে পরিমাণ অল্প একটু যে ভর কমবে, সেই ভরের জন্য কি হবে, এনার্জি উৎপন্ন হবে, এনার্জি উৎপত্তি হবে, এবং এই প্রসেস আস্তে আস্তে চলতে থাকবে। এবার কি করবে, এটা একে অ্যাটাক করবে, এরপর থেকে আবার কি করবে, এখান থেকে আবার 3টে বেরোবে নিউট্রন, ঠিক আছে, এখান থেকে আবার কটা বেরোবে, 3টে নিউট্রন। এই প্রসেস কি হবে, চলতে থাকবে। এটা কি বলি আমরা, নিউক্লিয় বিয়োজন প্রক্রিয়া বা ফিশন প্রক্রিয়া। কি হয়, ফিশন প্রক্রিয়া বা বিভাজন প্রক্রিয়া। এটার মধ্যে এটাকে যদি আমি সংজ্ঞা আকারে বলি, একটু ছোট করে বলে দিই, দেখো, যে যদি আমি ফর্মুলা আকারে লিখি, তাহলে আমাদের ইউরেনিয়াম 235/92 রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, বা নিউক্লিয় রিঅ্যাক্টরে বা নিউক্লিয়ার ক্ষেত্রে আমরা ইউরেনিয়ামকে ইউজ করি ম্যাক্সিমাম। এর সঙ্গে যদি একটা নিউট্রন আমি অ্যাড করে দিই, নিউট্রনকে ছুঁড়ে মারি, তো নিউট্রনকে ছুঁড়ে মারলে এটা দাঁড়াবে কত, 236, ইউরেনিয়াম 236/92, এবং এটা ভেঙে কি পরিণত হবে, এটা ভেঙে পরিণত হবে বেরিয়াম আর ক্রিপ্টনে, বেরিয়াম 191 আর 56,
প্লাস ক্রিপ্টন, ক্রিপ্টন হচ্ছে 36 আর 92 প্লাস তিনটে কি নিউট্রন প্লাস এর সঙ্গে কিছু এনার্জি উৎপন্ন হবে এবং গামা রেজ উৎপত্তি হবে। কত এনার্জি? অ্যাপ্রক্সিমেট বলা হয় এনার্জি 200.6 মেগা ইলেকট্রিক ভোল্ট। এটা হচ্ছে ফর্মুলা। তিনটে হয়, আমি একটাই বললাম কারণ একটাই আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আছে। চেন রিঅ্যাকশন কি? তাহলে বোঝা গেছে নিউক্লিয় বিয়োজন জিনিসটা কি, ক্লিয়ার? এবার চেন রিঅ্যাকশন কি? চেন রিঅ্যাকশন হচ্ছে আর কিছুই নয় যে এই যে নিউক্লিয়, আমি বলছি যে নিউক্লিয় বিয়োজন হচ্ছে এবং কি হচ্ছে যখন একটা থার্মাল নিউট্রন দ্বারা একটা নিউক্লিয়াসের উপর আমি তাকে ছুঁড়ে মারছি তখন কি হচ্ছে তিনটে নিউট্রন বেরিয়ে আসছে এবং এই তিনটে নিউট্রনকে আমরা গৌণ নিউট্রন বলতে পারি। এই গৌণ নিউট্রনগুলো আবার পরবর্তীকালে কি করবে, অন্য যে নিউক্লিয়াসগুলোকে থাকবে তাদের উপর লাগবে কি এবং তারা কি করবে, আবার নিউট্রনে ভাগ হবে। এরকম ভাবে যদি ভাগ হতে থাকে, যদি বলি এখান থেকে আমার তিনটে বেরোয়, তিনটে নিউট্রন, এখান থেকে আবার কটা বেরোবে, তাহলে আমাদের আরো তিনটে, এখান থেকে আবার কি বেরোবে, আরো তিনটে, এখান থেকে কটা বেরোবে, আরো তিনটে, এখান থেকে যদি আবার বলি, এগুলো থেকে যদি আবার বলি আবার তিনটে করে বেরোবে, আবার তিনটে করে বেরোবে। এবং এটাকেই আমরা বলি চেন রিঅ্যাকশন, শৃঙ্খল বিক্রিয়া। শৃঙ্খল বিক্রিয়া আবার দু রকমের হয়, একটা কন্ট্রোল, একটা হচ্ছে আনকন্ট্রোল চেন রিঅ্যাকশন। যদি কন্ট্রোল চেন রিঅ্যাকশন বলি, আনকন্ট্রোলটা প্রথম বলি, আনকন্ট্রোলটা উদাহরণস্বরূপ এটা পেয়ে যাবো আমরা যে আনকন্ট্রোল চেন রিঅ্যাকশন, আনকন্ট্রোল চেন রিঅ্যাকশন। আনকন্ট্রোল চেন রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয় যে কোনো কন্ট্রোল নেই, নাম শুনে কি বুঝতে পারছি, আনকন্ট্রোল, কোনো কন্ট্রোল নেই। তাহলে কার ক্ষেত্রে ইউজ হবে, উদাহরণ প্রথমেই বলে দিই, অ্যাটম বোমের ক্ষেত্রে। যার ক্ষেত্রে কোনো কন্ট্রোল নেই সেটাই হচ্ছে অ্যাটম বোম। সেক্ষেত্রে কি ইউজ হয়, ফিশন ইউজ হয়। কেন অ্যাটম বোমে দরকার নেই কন্ট্রোল করা, কারণ ফেলছি আমি কি জন্য, অ্যাটম বোমকে আমি ইউজই করছি কি জন্য, যাতে প্রচুর পরিমাণে ধ্বংস হয় সেই জন্য। তার উপর কোনো কন্ট্রোল রাখা দরকারই নেই, ফেলে দাও, যা হলো হলো। তাহলে আনকন্ট্রোল চেন রিঅ্যাকশন কি, যে একটা থার্মাল নিউট্রন যখন একটা নিউক্লিয়াসের উপর মারবো তখন কি হবে, তিনটে গৌণ নিউট্রনে পরিণত হবে, তিনটে থেকে আরো তিনটে, তিনটে থেকে আরো তিনটে, তিনটে থেকে আরো তিনটে, বলতে পারি গুণোত্তর পদ্ধতিতে বাড়বে। কি গুণোত্তর পদ্ধতি, যদি প্রথমে 3 থাকে তারপরে কত 9 হবে, তারপরে কত 27 হবে, তারপরে কত 81 হবে, কন্টিনিউ এরকম করে বাড়তে থাকবে। হবে কি হবে না, প্রথমে যদি 3টে হয় তারপরে কটা হবে, 9টা হবে, তারপরে কত হবে, 9টা থেকে আবার তিনটে 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 করে বেরোবে, 27টা, 27টা থেকে আবার তিনটে 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 করে বেরোবে, তাই না? গুণোত্তর পদ্ধতিতে বাড়তে থাকবে আনকন্ট্রোল চেন রিঅ্যাকশনে। ক্লিয়ারিটি বলি, চেন রিঅ্যাকশনের উদাহরণ যেটা বলছি সেটা হচ্ছে আনকন্ট্রোল চেন রিঅ্যাকশন মোটামুটি বলতে পারি, তাই না? তা আনকন্ট্রোল চেন রিঅ্যাকশনে কি হয়, আনকন্ট্রোল চেন রিঅ্যাকশন আর কন্ট্রোল চেন রিঅ্যাকশনের মধ্যে পার্থক্য কি, বেস্ট এরপরে বলছি, আর কন্ট্রোলটা বোঝো। তাহলে এটা আনকন্ট্রোল গেল, কন্ট্রোল চেন রিঅ্যাকশন যদি বলি, কন্ট্রোল চেন রিঅ্যাকশন, কন্ট্রোল চেন রিঅ্যাকশন আর কিছুই না। কন্ট্রোল চেন রিঅ্যাকশন আমি প্রথমে কি বলছিলাম যে আমার যখন একটা থার্মাল নিউট্রন দ্বারা একটা নিউক্লিয়াসের কেন্দ্রকে আমি কি করছি, বিক্রিয়া ঘটাচ্ছি, তখন তিনটে গৌণ নিউট্রন সৃষ্টি হচ্ছে। এই তিনটে গৌণ নিউট্রনের আমি যদি দুটোকে আটকে দিই, তাহলে একটা বার কি করবে, তিনটে তৈরি করবে। এই দুটোকে আটকে দিলাম, এখান থেকে যখন তিনটে তৈরি করলো, এখান থেকেও দুটোকে আটকে দিলাম, তাহলে এখান থেকে আবার কটা তৈরি হবে, তিনটে। এখান থেকেও দুটোকে আটকে দিলাম, তাহলে কি হবে, কন্টিনিউ আমার একটা নিউট্রন বেরোতে থাকবে। সেটা আমার হাতের কন্ট্রোলে থাকে, যে আমি একটা 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 করে বার করবো। কিন্তু কন্ট্রোল চেন রিঅ্যাকশন প্রক্রিয়া হয়তো জটিল, করা একটু কঠিন সাধ্য, কিন্তু করলে কি হবে, আমি কন্ট্রোল করতে পারবো। এবং এই কন্ট্রোল চেন রিঅ্যাকশনই আমরা কোন ক্ষেত্রে ইউজ করি, ভালো করে উদাহরণ যদি বলতে পারি, যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে প্রচুর পরিমাণে এনার্জি উৎপন্ন করি, ইলেকট্রিক বিদ্যুতের কাজে আমরা ইউজ করি, যে আমাদের বাড়িতে যে বিদ্যুৎ আছে তার কাজে, এবং খুব কম পয়সায় হয় সেই বিদ্যুৎ খরচা। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে যদি বিদ্যুৎ নেয় খুব কম পয়সা হয়, তাই না? তাহলে সেটা কন্ট্রোল চেন রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি করি, আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইউজ করি। আর কন্ট্রোল আনকন্ট্রোল কোথায় ইউজ করি, অ্যাটম বোমের ক্ষেত্রে ইউজ করি। যদি এদের পার্থক্য বুঝি একটু, যে কন্ট্রোল কি আর আনকন্ট্রোল কি। আনকন্ট্রোল আর হচ্ছে কন্ট্রোল। আনকন্ট্রোল আর কন্ট্রোলের যদি পার্থক্য বুঝি, আনকন্ট্রোলের ক্ষেত্রে কি হবে, দেখো বুঝে গেছো নিশ্চয়ই আশা করি, যে একটা ফিশন একের থেকে বেশি ফিশন ঘটায়, একটা বিয়োজন হচ্ছে এবং তার পরবর্তীকালে বিয়োজন সংখ্যা কি বেড়ে যাবে কি যাবে না।
তাহলে একটা ফিশন যখন গ্রেটার দেন ওয়ান ফিশন ঘটায়, ওয়ান ফিশন যখন গ্রেটার দেন আর একের থেকে বেশি ফিশন ঘটায়, একের থেকে বেশি ফিশন ঘটায়, আর এখানে একটা ফিশন কি করে, একটা বিয়োজন কি করে, একটাই বিয়োজন ঘটায়, পরবর্তীকালে একটাই বিয়োজন ঘটায়। এটা আমাদের কি কন্ট্রোল করতে পারি, সিম্পলি কন্ট্রোল মানে কি কন্ট্রোল করতে পারি, একে আমরা কন্ট্রোল করতে পারি। একে আমরা আনকন্ট্রোল মানে কি কন্ট্রোল করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। নেক্সট যদি বলি এর ক্ষেত্রে এনার্জি কিরকম উৎপত্তি হবে, আমরা তো মেনলি এনার্জি উৎপত্তি করছি, তাই না? মাস যখন কমবে, আস্তে আস্তে মাস যখন কমবে, আনকন্ট্রোল চেন রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হবে, একবার শুরু হয়ে গেলে মানে ধাঁধা 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 চলতে শুরু করবে, যতক্ষণ পর্যন্ত রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের তার নিজস্ব ক্ষমতা না শেষ হয়ে যাবে, কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত শেষ হবে, এবং লাস্ট পর্যন্ত হিউজ এনার্জি তৈরি করে শেষ হয়ে যাবে। যতক্ষণ না শেষ না হবে, মানে যতক্ষণ শেষ না হবে ততক্ষণ তাকে আর আটকানো যাবে না আনকন্ট্রোল চেন রিঅ্যাকশনে। কন্ট্রোল চেন রিঅ্যাকশনে কি আমরা তাকে আটকাতে পারি, কন্ট্রোল করতে পারি। এর জন্য আমরা কি তৈরি করছি, পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন করছি, নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইউজ করে পারমাণবিক বিদ্যুৎ বলি আমরা, তাই না? তাহলে আনকন্ট্রোল চেন রিঅ্যাকশনের ক্ষেত্রে এনার্জি গুণোত্তর পদ্ধতিতে পারে, এনার্জি গুণোত্তর পদ্ধতিতে পারে, গুণোত্তরে বাড়ে। আর কন্ট্রোলের ক্ষেত্রে কি হয়, কন্ট্রোলের ক্ষেত্রে এনার্জি কনস্ট্যান্ট পদ্ধতিতে বাড়ে। আর বাড়াবো মন করলে বাড়াতে পারি, কমাবো মন করলে কমাতে পারি, কন্ট্রোল করতে পারি, কিন্তু কনস্ট্যান্ট থাকবে, তাই না? আনকন্ট্রোল ফিশনের ক্ষেত্রে বা নিউক্লিয় বিয়োজনের ক্ষেত্রে আমি আনকন্ট্রোলের ক্ষেত্রে উদাহরণ কি দিলাম, অ্যাটম বোম, অ্যাটম বোম। আর কন্ট্রোলের ক্ষেত্রে কি উদাহরণ দিলাম, যে পারমাণবিক বিদ্যুৎ চুল্লি বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, পি প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। অ্যাটম বোম আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে কিছু কিছু কোশ্চেন আছে। কি কি কোশ্চেন আছে? অ্যাটম বোম কে তৈরি করেছিল, ফার্স্ট কোশ্চেন আসতে পারে, যে অ্যাটম বোমের তৈরি করেছিল কে। তার আগে বলিনি যে নিউক্লিয়ার ফিশন কে তৈরি করেছিল, নিউক্লিয়ার ফিশন কে তৈরি করেছিল, যে আবিষ্কারকর্তাকে বা ফাউন্ডারকে। তাহলে আমরা বলি কে, ট্রেসম্যান এর ফাউন্ডার। কিন্তু বলছি যদি অ্যাটম বোম বলি, অ্যাটম বোমের ক্ষেত্রে আবিষ্কারকর্তা কি? অ্যাটম বোমের আবিষ্কারকর্তা কোপেনহাইমার। এবং অ্যাটম বোম প্রথম প্রয়োগ করা হয়েছিল কোথায়? প্রথম জাপানে প্রয়োগ করেছিল আমরা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। জাপানের প্রথম কোন শহরে? হিরোশিমা। সেকেন্ড কোন শহরে? নাগাসাকি শহরে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নেক্সট যদি টপিকে আসি, যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তাহলে অ্যাটম বোম গেল, নিউক্লিয়ার বিয়োজন বোঝা গেছে, যে নিউক্লিয়ার বিয়োজনের মধ্যে কি আছে, শৃঙ্খল চেন রিঅ্যাকশন, কন্ট্রোল চেন রিঅ্যাকশন, আনকন্ট্রোল চেন রিঅ্যাকশন। আনকন্ট্রোল চেন রিঅ্যাকশনের মধ্যে কি আছে আমাদের, অ্যাটম বোম, ঠিক আছে, এনার্জি গুণোত্তর পদ্ধতিতে পারে। আর কন্ট্রোল চেন রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইউজ করি। এবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকেও কিছু কিছু কোশ্চেন আছে, যে প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পৃথিবীতে কোথায় গড়ে উঠেছিল? তা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যদি বলি পৃথিবীতে প্রথম কোথায় গড়ে উঠেছিল, শিকাগো ইউনিভার্সিটিতে। সেকেন্ড এর ইম্পর্টেন্ট পয়েন্ট, কে তৈরি করেছিল? বলা হয় বাই প্রফেসর ফার্মি। তাহলে প্রফেসর ফার্মি এর আবিষ্কারক বলতে পারি। নেক্সট কিছু কিছু নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে কোশ্চেন আছে। কি কোশ্চেন আছে, যে এর কন্ট্রোল রড হিসাবে কি ইউজ হয়, এর ফুয়েল হিসাবে কি ইউজ হয়। দেখো ফুয়েল হিসাবে আমি বলিনি একবার, যে U-235 মেনলি আমরা পাই, আর U-238 সব থেকে বেশি পরিমাণ আমরা প্রকৃতি থেকে আমরা সব থেকে বেশি পরিমাণে প্রায় 99% কাকে পাই, U-238 কে।
আর 1% পাই U235 কে। আমরা ম্যাক্সিমামই ইউজ করি কিন্তু U235, কারণ এটা সহজেই ফিশনেবল হয়। ফিশনেবল বা জ্বালানি হিসাবে সহজেই একে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু একটু সহজে ব্যবহার করতে পারি না, একটু জটিল প্রক্রিয়া হয়ে যায়। এনার্জি প্রয়োজন হয়, কত এনার্জি, এর এনার্জি বাড়বে না কমবে, বেড়ে যাবে, অত ডিটেলসে গিয়ে আমাদের লাভ নেই, বলেছেন অত ডিটেলস আজ বলবো না, তাই না? তাহলে ইউরেনিয়াম 235 আমরা ম্যাক্সিমাম নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ইউজ করি। বর্তমান যুগে কিছু কিছু জায়গায় থোরিয়ামও ইউজ করা হয়, যেটা ফার্স্ট বিডার পাওয়ার প্ল্যান্ট বলা হয়। লাস্টে বলবো ফার্স্ট বিডার পাওয়ার প্ল্যান্ট কি, যখন শেষ করবো। তাহলে এখন বুঝি কি কন্ট্রোল রডে কি হিসেবে ইউজ করি, ফুয়েল রডে কি ইউজ করি। যদি একটা ডায়াগ্রামে বুঝি, তাহলে ডায়াগ্রামটা এঁকে নিই, তারপর বলছি। তাহলে দেখো, আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে একটা মোটামুটি ডায়াগ্রাম এঁকেছি, তাই না? এটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর বলতে পারি। এখানে প্রসেস কি কি, আমাদের জাস্ট এত রিঅ্যাক্টরের ডায়াগ্রাম মনে রাখার দরকার নেই, জাস্ট তোমাদের মনে থাকবে বলে আমি জাস্ট বলছি কি কি ইউজ হয়। দেখো প্রথমেই আসে যে ফুয়েল হিসেবে কি ইউজ হয়, বা আমি এখানে কি লিখেছি ফুয়েল রড, যে ফুয়েল রড, ফুয়েল রড 1 নম্বর যদি বলি ফুয়েল রড হিসাবে আমরা কি ইউজ করি, তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে জ্বালানি হিসাবে কাকে ইউজ করি, আমরা ইউরেনিয়াম 235কে ইউজ করি। ইউরেনিয়াম 235কে আমরা ম্যাক্সিমাম জ্বালানি হিসাবে ইউজ করি। কি করি, এর উপর একটা তাপীয় নিউট্রন আমরা কি করি, আঘাত করি, এবং এর ফলে কি হয়, দুটো অপত্যতে ভাঙে, তারপর আস্তে 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 ভাঙতে শুরু করে, আমরা কন্ট্রোল চেয়ে রিঅ্যাকশন করি। আগেই বলে এসেছি। তাহলে ফুয়েল রডে আমরা কি ইউজ করি, ইউরেনিয়াম 235 ইউজ করি। এটাকে যদি আমরা বলি ফুয়েল রড, তাহলে ইউরেনিয়াম 235 আমরা ইউজ করি। মাঝখানে আমি কি রেখেছি, ছোট 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 বিন্দুর মধ্যে গেলে কি বলেছি, মডারেটর। কি বলেছি, মডারেটর। তার 2 নম্বর যদি বলি মডারেটর, মডারেটর, মডারেটর হিসাবে আমরা কি ইউজ করি। দেখো মডারেটর হিসাবে আমরা মডারেটর কেন ইউজ করব, আমি কি বলেছি, এগুলো ইউরেনিয়ামের ফুয়েল রড। তাহলে এগুলো থেকে কি হচ্ছে, নিউট্রন কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে, এবং নিউট্রন উচ্চ গতি সম্পন্ন নিউট্রন এর থেকে বেরোচ্ছে। এর থেকে ধাই 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 করে কি বেরোচ্ছে, উচ্চ গতি সম্পন্ন নিউট্রন বেরিয়ে যাচ্ছে। এবং উচ্চ গতি সম্পন্ন যখন নিউট্রন বেরিয়ে যাচ্ছে, তখন আমাদের কি হচ্ছে, উচ্চ গতি সম্পন্ন নিউট্রনকে তাকে তো স্লো বা মন্দীভূত করার দরকার আছে, স্লো ডাউন করার দরকার আছে, তাই না? তাহলে তো কি বল, আমি কি বলছিলাম, যখন নিউট্রন 3টে বেরিয়ে যায়, বা তাদের যখন স্পিড প্রচুর থাকে, 1টা থেকে 3, আমাকে কন্ট্রোল করার দরকার আছে। তাহলে কন্ট্রোল করার জন্য বা মডারেটর হিসেবে আমরা যে মলিকিউলগুলো এঁকেছি ছোটো 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 ছোটো, এই মলিকিউলগুলো কার হয়, দ্বিতীয় বা গ্রাফাইট বলি আমরা। কি বলি, ভারী জল, দ্বিতীয় কি বলি, ভারী জল বা গ্রাফাইট ইউজ করি, গ্রাফাইট আমরা ইউজ করি, দ্বিতীয় বা গ্রাফাইট আমরা ইউজ করি মডারেটর হিসাবে। তাহলে মডারেটর কোন জায়গায় আছে বুঝতে পেরেছো। নেক্সট যদি বলি যে কন্ট্রোল রড, কন্ট্রোল রড হিসাবে আমরা কি ইউজ করি, কন্ট্রোল রড। তাহলে কন্ট্রোল রডের কাজ কি আমাদের জানতে হবে। তাহলে আমি বললাম কি, এটা হচ্ছে আমাদের ফুয়েল রড। ফুয়েল রডের মধ্যে কি আছে, দ্বিতীয় গ্রাফাইটের কি আছে, মলিকিউলস আছে, ছোট 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 মলিকিউলস আছে। কি করবে, এদেরকে নিউট্রন যখন উচ্চ গতি সম্পন্ন হয়ে যাবে, তাদের রাস্তায় কি করবে, দাঁড়িয়ে থাকবে, এবং তাদেরকে কি করবে, বাধা দান করবে। উচ্চ গতি সম্পন্ন নিউট্রনকে কি করবে, স্লো ডাউন করার চেষ্টা করবে। ক্লিয়ার মডারেটর। এবং মডারেটর আমরা কন্ট্রোল রড কেন ইউজ করি, কন্ট্রোল রড ইউজ করি আমরা কখনো ধরো বিদ্যুৎ সেবে উৎপত্তি হচ্ছে না, বা বিদ্যুৎ উৎপন্ন এনার্জি কম উৎপত্তি হচ্ছে, ঠিক আছে, তাহলে এই রডটাকে আমরা কি করবো, নামাবো আর উঠাবো। যদি নামিয়ে দিই তাহলে কি হবে, নিউট্রন যে পরিমাণ বাহিত হচ্ছিল তার পরিমাণ আটকে যাবে। আর গুদা বাংলায় নিউট্রন রড কি করে, যখন এই কন্ট্রোল রড কি করে, নিউট্রনগুলোকে শোষিত করে নেয়, প্রচুর পরিমাণে নিউট্রন যাচ্ছে ধাই 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 করে। তাহলে কি করবে, একে যদি আমি নামিয়ে দিই তাহলে কি হবে, যদি এই পর্যন্ত নামিয়ে দিই তাহলে অল্প পরিমাণে যাবে, যদি টোটালি তুলে দিই প্রচুর পরিমাণে যাবে। তাহলে এটার থেকেও আমরা কন্ট্রোল রড হিসাবে ইউজ করি, কন্ট্রোল করতে পারি জন্য এর আমরা নাম কি দিয়েছি, নিউট্রনের ফ্লোকে আমরা কন্ট্রোল করতে হয়, যে কতটা নিউট্রন আমি পাঠাবো, তার জন্য আমরা বলি কি কন্ট্রোল রড। এই কন্ট্রোল রডের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, ক্যাডমিয়াম ইউজ করি। কি ইউজ করি, ক্যাডমিয়াম ইউজ করি, ক্যাডমিয়াম ইউজ করি। নেক্সট যদি বলি, আমি কোলেন্ট লিখেছি, এখানে কি লিখেছি, কোলেন্ট। দেখো এখানে প্রচুর পরিমাণে হিট উৎপত্তি হচ্ছে, যখন নিউক্লিয় ফিউশন হচ্ছে, নিউক্লিয় বিয়োজন যখন হচ্ছে, ইউরেনিয়াম যখন ক্রিপ্টন বেরিয়ামে ভাঙছে, তখন এখানে প্রচুর পরিমাণে হিট এনার্জি উৎপত্তি হচ্ছে, এবং এর চারিপাশ দিয়ে একে ঠান্ডা রাখার জন্য কিছু কোলেন্ট পাঠানো হয়। কোলেন্ট মানে একে যে হালকা ঠান্ডা রাখবে, কি করবে, একে যে হালকা ঠান্ডা রাখবে, তাই না।
বা এই কোলেনটি কি করবে পরবর্তীকালে এদিকে যাবে, পরে বলছি। তাহলে কোলেন যাতে হালকা ঠান্ডা থাকে, কোলেন্ট আমরা শীতলকরণ হিসাবে ইউজ করি। তাহলে কোলেন্ট হিসাবে আমরা কি ইউজ করব? কোলেন্ট হিসাবে আমরা ইউজ করব হচ্ছে আমাদের কোলেন্ট হিসাবে কাকে ইউজ করব? কোলেন্ট হিসাবে আমরা ইউজ করব সাধারণ জলকে। কোলেন্ট কোলেন্ট হিসাবে আমরা ইউজ করি সাধারণ জল, বা কিছু কিছু সময় আমরা CO2 কেও ইউজ করি, কার্বন ডাইঅক্সাইডকেও ইউজ করি। তাহলে মেনলি এই কোটাই কোশ্চেন আছে, ফুয়েল রড হিসাবে কি ইউজ হয়, মডারেটর হিসাবে কি ইউজ হয়, কন্ট্রোল রড হিসাবে কি ইউজ হয়, কোলেন্ট হিসাবে কি ইউজ হয় বলে দিয়েছি। এবার জিনিসটা কি, ডায়াগ্রামটা যদি একটু বুঝিয়ে দিই। কি হয়, এখানে আমার প্রচুর পরিমাণে এনার্জি উৎপত্তি হচ্ছে, হিট উৎপত্তি হচ্ছে, এবং এই হিট কোথায় যাচ্ছে? হিট আমার বয়লারের মধ্যে যাচ্ছে। এইটুকুনি কিন্তু থার্মাল পাওয়ার প্ল্যান্টের মতনই প্রোগ্রেস, বাদ বাকিটা কি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। কি হচ্ছে এখানে? হিট উৎপত্তি হচ্ছে, হিট ফ্লো হচ্ছে, হিট ফ্লো হওয়ার পর কোথায় যাচ্ছে? বয়লার। বয়লারের মধ্যে আমার কি আছে? জল আছে। তাহলে হিট যখন এই পাইপের মধ্যে দিয়ে আসবে বা নলের মধ্যে দিয়ে আসবে, পাশের জলকে কি হয়? বাষ্পীভূত করবে। জল প্রচন্ড হিটে কি হয়? বাষ্প পরিণত হয়, স্টিমে পরিণত হয়, এবং সেই স্টিমগুলো কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে বেরিয়ে যাবে। কোন দিক দিয়ে? আমি এই যে অ্যারো দিয়েছি, এদিক দিয়ে বেরিয়ে যাবে, এবং এদিক দিয়ে বেরিয়ে যাওয়ার পর কি করবে? স্টিম টারবাইনকে ঘোরাতে সাহায্য করবে। আর টারবাইনের পাশে আমরা কাকে লাগিয়ে রেখেছি? নর্থ সাউথ চুম্বক। আমরা জানি, আমরা আগে যখন তড়িৎ পড়েছি কীভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় সবই জানি। তাহলে বিদ্যুৎ উৎপন্ন হয়ে যাচ্ছে, এবং কি হচ্ছে? যে পরিমাণ স্টিমটা আছে সেটা আসছে, এবং কন্ডেন্সার দ্বারা কি হচ্ছে? ঠান্ডা হচ্ছে, আবার জলে পরিণত হচ্ছে, এবং জল কোথায় চলে যাচ্ছে? বয়লারে চলে যাচ্ছে। কোলেন্ট কি হচ্ছে? কোলেন্ট যাচ্ছে, প্রচন্ড পরিমাণ গরম কি করছে? একে উত্তপ্ত করছে, উত্তপ্ত করার পর ঠান্ডা হয়ে এখানে আসছে, পাম্প দ্বারা আবার কোথায় পাঠানো হচ্ছে? আবার এখানে পাঠানো হচ্ছে। এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মেন ফাংশন। কোশ্চেন এই কটা থেকে মেনলি আসে, কোশ্চেন ডায়াগ্রাম থেকে আসে না। জাস্ট বোঝানোর জন্য বললাম যাতে মনে থাকে, তার জন্য ছবি এঁকে আমি ডায়াগ্রামিকে বললাম। তো নিউক্লিয়ার ফিউশন সঙ্গে আরেকটা কোশ্চেন এখানে জড়িত থাকে, যে ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর কি? বর্তমানে ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর কি? তাহলে ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর আর কিছুই না। ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর, ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর, ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর আর কিছু না। ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর হচ্ছে যে নিউট্রনের গতিকে আরো বাড়িয়ে দিয়ে আরো প্রচুর পরিমাণে এনার্জি কনজিউম করা। নিউট্রনের গতিকে যদি বাড়িয়ে দিই, রিঅ্যাক্টরের মধ্যে নিউট্রনের গতিকে যদি বাড়িয়ে দিই, তাহলে এনার্জি উৎপন্ন বেশি হবে, তাহলে প্রচুর পরিমাণে এনার্জি কনজিউম করা ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরের প্রধানত কাজ। ঠিক আছে, ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরের ক্ষেত্রে আমরা প্রথম যেটা ইউজ হয়েছিল জানি, যে জাপানের জৌতে, জাপানের জৌ বলা হয়, জাপান জৌ, জাপান ইউজ করেছিল কোন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে? জৌ। এবং বর্তমানে আমাদের কালাপক্কমে ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর হিসেবে থোরিয়ামও ইউজ করা হয়, থোরিয়াম ইউজ করা হয়। তাহলে ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরে বোঝা গেছে। তাহলে নিউক্লিয়ার ফিশন, এগুলো সব আমি কি বলছিলাম এতক্ষণ? নিউক্লিয়ার বিয়োজন। তাহলে নিউক্লিয়ার সংযোজন কি? নিউক্লিয়ার সংযোজন কি? তাহলে বিয়োজন মানে হচ্ছে ভাঙা, সংযোজন মানে হচ্ছে কি? জোর লাগা। সংযোজন মানে হচ্ছে জোর লাগা, বিয়োজন মানে হচ্ছে ভাঙা। তাই আমরা এখন কি দেখবো? নিউক্লিয় সংযোজন কি? নিউক্লিয় সংযোজন কি? তাহলে নিউক্লিয় সংযোজন আমরা কি বলতে কি বুঝবো? যে দুটো জিনিস জোড়া লাগবে। ও ক্ষেত্রে বলেছিলাম বড় একটা ভর বিশিষ্ট নিউক্লিয়াস দুটো ছোট ছোট নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যায়। এখানে কি বলবো? দুটো ছোট ছোট ভর বিশিষ্ট নিউক্লিয়াস, বা এক বা একাধিক, দুটোও বলতে পারি, একাধিকও বলতে পারি, এক বা একের থেকে বেশি বা একের বেশি বলবো। যখন নিউক্লিয়াস কি হয়? একসঙ্গে যুক্ত হয়ে বড় ভর বিশিষ্ট একটা নিউক্লিয়াসে পরিণত করে, তখন আমরা কি বলবো? তাকে নিউক্লিয় সংযোজন। যদি উদাহরণস্বরূপ বলি, দুটো আমি হাইড্রোজেন নিলাম, ছোট ছোট কণা, এবং কি তৈরি করলাম? একটা বড় নিউক্লিয়াস তৈরি করলাম, যে H11 তৈরি হয়ে গেল কি? H12। এটা থেকে তৈরি হচ্ছে কি? প্লাসে। এটাই হচ্ছে সংযোজন। এক বা একাধিক ছোট ছোট নিউক্লিয়াস, ভরযুক্ত নিউক্লিয়াস যখন যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস গঠন করে, তখন কি বলি? নিউক্লিয় সংযোজন। এবং নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া, যদি দুটো হাইড্রোজেনের ছোট ছোট কণা নিই, দুটোই যদি পজিটিভ হয়, তাদেরকে তো প্রোটন আমরা কি জানি? পজিটিভ। নিউট্রন আমরা কি জানি? নিউট্রাল। আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে। তাহলে প্রোটন হচ্ছে কি? পজিটিভ। এই পজিটিভ আর পজিটিভকে তো আমার এক করতে হবে। পজিটিভ
দুটো কণা যদি পজিটিভ হয় তাদেরকে যদি আমি কাছাকাছি আনতে চাই তাহলে কি আসতে চাইবে? তাদেরকে তো এক করা দরকার আছে, তাহলে তো একসঙ্গে জুড়ে একটা বড় নিউক্লিয়াস গঠন করবে না। ওই জন্যই বলা হয় যে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় প্রচুর পরিমাণ হিটের প্রয়োজন হয়, প্রচুর পরিমাণ উষ্ণতার প্রয়োজন হয়। বেশি উষ্ণতা না দিলে এরা কখনই বলা হয় মেল্টিং প্রসেসে আমরা এদেরকে জয়েন করাই, যখন প্রচুর পরিমাণে হিট করি এবং যারা কাইনেটিক এনার্জি তৈরি হয়। কি তৈরি হবে? যদি আমি এদেরকে এর ভেতরে দুটো প্রোটনকে রেখে যদি প্রচুর পরিমাণে হিট দিই, আমরা অত হিট উৎপন্ন করতে পারবো না কখনোই, কিন্তু যদি সাপোজ ধরে নিই হিট দিই, তাহলে কি হবে? এই হিটের ফলে এর মধ্যে কাইনেটিক এনার্জি তৈরি হবে। কাইনেটিক এনার্জি তৈরি হলে কি হবে? ছুটাছুটি শুরু করবে, ছুটাছুটি শুরু করতে যখনই কাছাকাছি চলে আসবে তখন কি হয়ে যাবে? মেল্টিং প্রক্রিয়া বা মেল্টিং হয়ে যখন কাছাকাছি চলে আসবে কি হয়ে যাবে? একসঙ্গে জুড়ে যাবে এবং একটা বড় ভর বিশিষ্ট নিউক্লিয়াস গঠন করবে। এটাই হচ্ছে সংযোজন প্রক্রিয়া, দুটো মিলিয়ে একটা তৈরি করবে। কি বললাম কেন এর হিট দরকার? হিট মোটা অ্যাপ্রক্সিমেট বলা হয় 10⁸ থেকে 10⁹ কেলভিন এর টেম্পারেচার দরকার হয়, কিলো ক্যালভিন কেলভিনের টেম্পারেচার দরকার হয়। এতটা পরিমাণ হিট যদি আমি উৎপত্তি করতে পারি তবেই আমাদের দুটো নিউক্লিয়াসকে আমরা কি করবি? সংযোজন করতে পারি। যেমন আমরা আগের ক্ষেত্রে দেখেছিলাম ফিউশনের ক্ষেত্রে বা বিয়োজনের ক্ষেত্রে অত হিটের প্রয়োজন নেই, একটা থার্মাল নিউট্রন দ্বারা আঘাত করলেই বিয়োজন ঘটে যায়, কিন্তু এখানে প্রচুর পরিমাণ হিটের প্রয়োজন আছে। এবং নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ার উপরই আমাদের কোশ্চেন আছে, কিছু কিছু কোশ্চেন। কি কোশ্চেন আছে? যে নিউক্লিয় সূর্যে কি হয়, সানে কি হয়? আমরা অ্যান্সার করি কি? নিউক্লিয় বিভাজন হয়, সরি নিউক্লিয় সংযোজন হয়। নিউক্লিয় সংযোজন হয় কেন? নিউক্লিয় সংযোজন বলি আমরা, দেখো অত ডিটেলসে বলবো না, অত ডিটেলসে এখন বলবো না, কিন্তু ছোট করেও যদি বলি যে নিউক্লিয় সংযোজন কিভাবে হয়, যদি বলি যে চারটে আমরা হাইড্রোজেন কণা নিই, চারটে হাইড্রোজেনের কণাকে যদি আমরা অ্যাড করি, 4 হাইড্রোজেন অ্যাটমকে যদি আমরা অ্যাড করি, 4 হাইড্রোজেন অ্যাটমকে, তাহলে আমাদের কি উৎপত্তি করবে? আমাদের হিলিয়াম উৎপত্তি করবে। হিলিয়াম এর সঙ্গে প্লাস, এর সঙ্গে কি উৎপত্তি করবে? প্লাস এর সঙ্গে আমাদের পজিট্রন উৎপন্ন করবে। পজিট্রন উৎপন্ন করে। যেমন আমরা যখন নিউটন, ইলেকট্রন আর প্রোটন পড়েছি তখন আমরা পজিট্রনের ধারণা দিয়েছিলাম, কিছু বলেছিলাম যে পজিট্রন সম্পর্কে। কি উৎপত্তি করবে? পজিট্রন উৎপন্ন। কটা পজিট্রন উৎপন্ন করবে? দুটো পজিট্রন উৎপন্ন করবে এবং কিছু পরিমাণ মাস কমে যাবে। এই যে চারটে হাইড্রোজেনের যে পরিমাণ ভর, তার থেকে কিছুটা পরিমাণ ভর এখানে কি হবে? কমে যাবে। তার থেকে কিছুটা পরিমাণ ভর এখানে কমে যাবে এবং কি হবে? সেই ভরটাই এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। আমরা বলি অ্যাপ্রক্সিমেট 17 পয়েন্ট সামথিং 6 পয়েন্ট এরকমই কিছু হবে, 17 মেগা ইলেকট্রিক ভোল্ট সামথিং এরকম যা মনে পড়ছে, যে 17.6 মেগা ইলেকট্রিক ভোল্ট কি করবে? আমাদের এনার্জি উৎপত্তি করবে। তাহলে হচ্ছে সংযোজন প্রক্রিয়া কি? দুটো জিনিস, দুটো নিউক্লিয়াস, ছোট ছোট নিউক্লিয়াস বা দুই বা তার থেকে বেশি নিউক্লিয়াস একসঙ্গে সংযোজিত হয়ে বড় নিউক্লিয়াস গঠন করবে এবং প্রচুর পরিমাণে হিট এনার্জি উৎপত্তি করবে। এবং এদের প্রক্রিয়া একবার তৈরি হওয়ার জন্য প্রচুর পরিমাণ হিটের প্রয়োজন হয়। একবার যদি শুরু হয়ে যায় আর অত হিটের দরকার হয় না, নিজে নিজে অটোমেটিক্যালি চলতে থাকে। তাহলে সংযোজন প্রক্রিয়ার উপর কি কি বেস জিনিস গড়ে উঠেছে? দুটো হচ্ছে, একটা হচ্ছে সান। যদি বলি সানের মধ্যে এত টেম্পারেচার কোথায় থেকে উৎপত্তি হচ্ছে, তাহলে আমরা কি বলবো? সানের মধ্যে এত টেম্পারেচার উৎপত্তি হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। তাহলে সান যদি ফার্স্ট বলি, সান কোন প্রক্রিয়ায় কাজ করে? সানের মধ্যে এত হিট এনার্জি কোথা থেকে উৎপত্তি হয়? সানের মধ্যে হিট এনার্জি উৎপত্তি হয় নিউক্লিয়ার ফিউশন থেকে বা নিউক্লিয় সংযোজন থেকে। নিউক্লিয় সংযোজন থেকে আমরা দেখো সূর্যের মধ্যে আমরা জানি যে 90% বেশি কি আছে? হাইড্রোজেন আছে আর হিলিয়াম আছে। 90% বেশি কি আছে? হাইড্রোজেন আছে আর হিলিয়াম আছে। বলা হয় নাকি যে সূর্য পার সেকেন্ড তার হিট এনার্জি উৎপত্তি করতে পার সেকেন্ডে 12 কোটি টন হাইড্রোজেন প্রতি মিনিটে, সূর্যে 12 কোটি টন হাইড্রোজেন প্রতি মিনিটে, 1 মিনিটে বলা হয় নাকি যে 12 কোটি টন হাইড্রোজেন কি করে? হিলিয়ামে পরিণত করে।
তাহলে বুঝতে পারছো কি পরিমাণ এনার্জি তৈরি হতে পারে। ঠিক আছে, 1 মিনিটে 12 কোটি টন হাইড্রোজেন হিলিয়ামে পরিণত করে, মানে 4টে হাইড্রোজেনের কণা মিলিয়ে একটা হিলিয়ামের কণা তৈরি করে, এবং হিলিয়ামের কণা তৈরি করার ফল 2টো পজিট্রন উৎপন্ন করে। এই পজিট্রন এবং তার উৎপত্তি হওয়ার মধ্যে যে কিছু ভরের পার্থক্য হয়, মাসের পার্থক্য হয়, সেই মাসজনিত যে এনার্জি তৈরি হয় সেটাই আমাদের কি বলবো নিউক্লিয় সংযোজন প্রসেস, তাই না? এবার নিউক্লিয় সংযোজন প্রসেস করার জন্য প্রচুর পরিমাণে হিটের প্রয়োজন হয়, সেটাও বললাম। নেক্সট, এর উপর ভিত্তি করি যদি সানের আরো বলি, তাহলে সাপোজ আমাদের মনে আসতে পারে কি যে সূর্য এত কোটি হাইড্রোজেন, এত কোটি টন হাইড্রোজেনকে হিলিয়ামে পরিণত করছে, তাহলে আস্তে আস্তে তো সূর্যের একদিন কি হয়ে যাবে, সূর্যের একদিন তার জ্বালানি শেষ হয়ে যাবে, বা হাইড্রোজেন একদিন শেষ হয়ে যাবে, অবশ্যই শেষ হবে, অবশ্যই শেষ হবে। আমাদের অ্যাপ্রক্সিমেট বলা হয় সূর্যের যে আয়ুষ্কাল তাকে 10⁹ বছর সূর্যের আয়ুষ্কাল মোটামুটি আইডিয়া করা হয় যে সূর্য একদিন পর্যন্ত বিকিরণ করবে, তারপর আস্তে আস্তে কি হবে, সূর্য নিভে যাবে। সূর্যের যে ক্ষমতা, সব এত পরিমাণ যে ক্ষমতা অলওয়েজ তার 12 কোটি টন হাইড্রোজেন হিলিয়ামে পরিণত করতে করতে তো একদিন বস্তুটা শেষ হয়ে যাবে। সেগুলো ভূগোলের ক্ষেত্রে পড়েছিলাম আমি, কি হবে, আজ অত ডিটেলসে যাব না, ভিডিও বড় হবে, তাই না? তাহলে সানের ক্ষেত্রে নিউক্লিয় সংযোজন। নেক্সট প্রসেস যদি বলি হাইড্রোজেন বোম, আমরা অ্যাটম বোম পড়েছিলাম কি নিউক্লিয় বিয়োজন, আর এখানে পড়বো কি হাইড্রোজেন বোম। হাইড্রোজেন বোম, হাইড্রোজেন বোম তৈরি করেছিল কে? টেলর, এডওয়ার্ড টেলর, বা টেলর বলে মনে রাখলেই হবে। আমেরিকান সায়েন্টিস্ট টেলর কি তৈরি করেছিল? হাইড্রোজেন বোম তৈরি করে 1952 তৈরি করেছিল এডওয়ার্ড টেলর। তা হাইড্রোজেন বোম কি? হাইড্রোজেন বোম কিন্তু অ্যাটম বোমের থেকে অনেক শক্তিশালী, কারণ নিউক্লিয়ার ফিশনই হচ্ছে, নিউক্লিয়ার ফিশনের থেকে ফিউশন মানে বিয়োজনের থেকে সংযোজন হচ্ছে অনেক শক্তিশালী, কিন্তু তেজস্ক্রিয় রশ্মি ওর থেকে নির্গত হয় না। নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় তেজস্ক্রিয় যে রশ্মি, আমি যেটা বলেছিলাম আলফা বিটা গামা, যখন রেডিও অ্যাক্টিভিটি পড়াচ্ছিলাম, সেগুলো নির্গত হয়েছে না। ওই জন্য শক্তিশালী হতে পারে কিন্তু সেরকম এফেক্টিভ নয়, মানে ধ্বংসাত্মক নীলা চালাতে পারে না। তাহলে হাইড্রোজেন বোম এডওয়ার্ড টেলর আবিষ্কার করেছিলাম। হাইড্রোজেন বোম তৈরি করতে গেলেও দেখো একটা প্রচুর পরিমাণে এনার্জি দরকার। আমার হাইড্রোজেন বোম কার উপর নীতির উপর গঠিত? সংযোজন। আর সংযোজন হতে গেলে আমরা কি জানি? সংযোজন হতে গেলে আমাদের প্রচুর পরিমাণ হিটের দরকার হয়, তাই না? সেই হিটটা আমি পাবো কোথা থেকে? হাইড্রোজেন বোম। তাহলে হাইড্রোজেন বোমের হিট তৈরি করতে গেলে প্রথমে ফিশন করতে হবে, ফিশন প্রক্রিয়ায় আমার এনার্জি অত উৎপত্তি করতে হবে, তারপর আমি হাইড্রোজেন বোম ফাটাতে পারবো। তাহলে ফিশন প্রক্রিয়া করতে গেলে আগে হাইড্রোজেন বোমের মধ্যে অ্যাটম বোম লাগাতে হবে, অ্যাটম বোম থেকে আবার কি হবে? হাইড্রোজেন বোম পরিণত হবে, তাই না? তাহলে হাইড্রোজেন বোম বলা হয় ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন বোম মানে অ্যাকচুয়ালি কাজ করানো অনেক কঠিন কাজ। তবে হাইড্রোজেন বোম কার উপর কাজ করে? সংযোজন প্রক্রিয়ার উপর কাজ করে। এবার কিছু কিছু পার্থক্য যদি বলি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিয়োজনের উপর কি কি পার্থক্য হয়। নিউক্লিয়, এটা যদি বলি সংযোজন আর নিউক্লিয় বিয়োজন। নিউক্লিয় সংযোজন আর বিয়োজনের যদি পার্থক্য বলি, 1 নম্বর থেকে যদি শুরু করি, যে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় কি হয়? ছোট ছোট দুটো নিউক্লিয়াস বা এক বা একাধিক নিউক্লিয়াস মিলে কি হয়? একটা বড় নিউক্লিয়াস গঠন করে। তাহলে এক বা একাধিক, দুই বা একাধিক লেখো, এক লিখলে হবে না, দুই বা একাধিক ছোট ছোট ভর বিশিষ্ট নিউক্লিয়াস, এন দিয়ে নিউক্লিয়াস বলে দিলাম, এন ফর নিউক্লিয়াস, ছোট ছোট ভর বিশিষ্ট নিউক্লিয়াস বড় ভর বিশিষ্ট নিউক্লিয়াসে পরিণত করে, বড় ভর বিশিষ্ট নিউক্লিয়াস পরিণত হয়। কিন্তু বিয়োজনের ক্ষেত্রে কি হয়? বিয়োজনের ক্ষেত্রে বড় ভর বিশিষ্ট নিউক্লিয়াস ছোট ছোট দুটো নিউক্লিয়াসে বিভক্ত হয়। তাহলে বড় ভর বিশিষ্ট নিউক্লিয়াস এন কি করে? ছোট ছোট দুটো কিন্তু প্রায় সমান ভরের, লেখো সব থেকে ভালো হবে, প্রায় সমান ভরের দুটি ছোট ছোট
নিউক্লিয়াসে পরিণত হয়। ক্লিয়ার? ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়। সংযোজন প্রক্রিয়া তাহলে সব থেকে শক্তিশালী কে হবে? সব থেকে শক্তিশালী আমি কি বললাম? নিউক্লিয়ার সংযোজন। বলা হয় নাকি যে 1 গ্রাম যদি ইউরেনিয়াম নিই আর 1 গ্রাম যদি হাইড্রোজেন নিই, দুটোকে মধ্যে যদি আমি একটার মধ্যে আমি বিয়োজন ঘটাই, একটার মধ্যে যদি সংযোজন ঘটাই, তাহলে 7.3 গুণ শক্তিশালী হবে কে? সংযোজন। তাহলে সংযোজন হচ্ছে বেশি শক্তিশালী। সংযোজন বেশি শক্তিশালী। এটা কি হবে? কম শক্তিশালী, এর তুলনায় কম, তাই না? সংযোজনের ক্ষেত্রে কি হয়? সংযোজনের ক্ষেত্রে দেখো, সংযোজনের ক্ষেত্রে কোনো বাইরে থেকে নিউট্রন দ্বারা আঘাত করা হয় না, কিন্তু নিউক্লিয়ার বিয়োজনের ক্ষেত্রে বাইরে থেকে নিউট্রন দ্বারা যদি থার্মাল নিউট্রন দ্বারা যদি আমি আঘাত না করি, তাহলে কিন্তু বিয়োজন প্রক্রিয়া শুরু হবে না। তাহলে এই প্রক্রিয়া থার্মাল নিউট্রনের প্রয়োজন নেই। থার্মাল নিউট্রনের নো প্রয়োজন। আর এর ক্ষেত্রে থার্মাল নিউট্রন প্রয়োজন আছে, তাই না? নো প্রয়োজন, এটার ক্ষেত্রে নো প্রয়োজন, এটার ক্ষেত্রে প্রয়োজন। নেক্সট যদি বলি যে এর ক্ষেত্রে সংযোজনের ক্ষেত্রে প্রচুর পরিমাণ টেম্পারেচারের প্রয়োজন আছে। আমি কি বললাম? 10⁸ থেকে 10⁹ কেলভিন কি লাগে? এর টেম্পারেচার লাগে সংযোজন প্রক্রিয়া একবার শুরু করতে গেলে। তাহলে এর ক্ষেত্রে প্রচুর তাপীয় উষ্ণতা প্রয়োজন। আর এর রুম টেম্পারেচার, বেশি উষ্ণতা টেম্পারেচারে বেশি প্রয়োজন নেই। নো নিডেড হাই টেম্পারেচার, তাই না? কোনো হাই টেম্পারেচারের দরকার নেই। নেক্সট যদি বলি সংযোজনের ক্ষেত্রে কোনো তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় না। সংযোজনের ক্ষেত্রে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় না। এর ক্ষেত্রে কি নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মি কি হবে? নির্গত হবে। এর উদাহরণ যেগুলো আছে সেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যদি উদাহরণস্বরূপ বলি, দেখো এবার এর মধ্যে ধ্বংসলীলা কি চালাবে? কম চালাবে, কিন্তু ধ্বংসলীলা বেশি চালাবে। ঠিক আছে, অত উদাহরণ লিখছি না। যদি উদাহরণগুলো বলি একটু, যে নিউক্লিয় সংযোজনের উদাহরণ কি? তাহলে নিউক্লিয় সংযোজনের উদাহরণ আমরা কি জানলাম? দুটো মেন উদাহরণ। এক হচ্ছে সান, সূর্যতে নিউক্লিয় সংযোজন দেখা যায়। 2 নম্বর বলতে পারি এর হাইড্রোজেন বোম। এর ক্ষেত্রে কি দেখতে পারি? নিউক্লিয় বিয়োজনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? নিউক্লিয় বিয়োজনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এক হচ্ছে অ্যাটম বোম। আর 2 নম্বরে আমরা কি দেখতে পাই? অ্যাটম বোমের সঙ্গে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। কিন্তু এখানে একটু প্রবলেম আছে। অ্যাটম বোমের ক্ষেত্রে আনকন্ট্রোল, ইউসি বলে দিলাম, আনকন্ট্রোল চেইন রিঅ্যাকশন। আর এটার ক্ষেত্রে কন্ট্রোল চেইন রিঅ্যাকশন, তাই না? তাহলে আজকে ভিডিওতে বন্ধু আশা করি বুঝে গেছে নিউক্লিয় সংযোজন আর বিয়োজন কি। এই বন্ধু থাক, পরের ভিডিওতে অন্য কিছু বানিয়ে দেবো তোমাদের।